জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ১০ম গ্রেডের নিয়োগ ও পদোন্নতি বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলমকে চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন। বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা কমিটি পুনর্গঠন করে প্রকৌশল শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে। এর আগে বিকেল ৫টার পর বুয়েটের শহীদ মিনার থেকে ডিএমপির কার্যালয়ের অভিমুখে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মৎস্য ভবন মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই সড়ক অবরোধ করে দাবি দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। সেখানে পুলিশের রমনা জোনের ডিসির কুশপুত্তলিকা দাহ করে। পরে শিক্ষার্থীরা অবস্থান নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। সেখানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। ইন্টারিম সরকারকে জবাব দিতে হবে। আমার ভাইয়ের কেন রক্ত ঝরবে তার জবাব আমরা নিয়ে ছাড়বো। এখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক ছবি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি পুলিশের। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে এমন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। প্রকৌশলী শিক্ষার্থীদের ৩ দফা দাবি প্রতিবাদ ও নেস্কোতে মব সৃষ্টির অভিযোগে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের গ্রেফতারের দাবিতে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অবরোধের পাশাপাশি নানা কর্মসূচি পালন করেন তারা। এর অংশ হিসেবে সন্ধ্যায় শিববাড়ি মোড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় ৪৮ ঘন্টার মধ্যে নেস্কোর সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেপ্তার না করলে লং মার্চ টু রংপুর কর্মসূচির ডাক দেয় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। এর আগে প্রকৌশলী ও অধিকার আন্দোলনের ৩ দফা দাবিতে অযৌক্তিক ও ষড়যন্ত্র দাবি মনে করেন বক্তারা। পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান তারা। পলিটেকনিক নিয়ে ডিপ্লোমা নিয়ে আর কারো গা চুলকানি আমরা সহ্য করব না। আগামীকালকে আমাদের সকল শিক্ষার্থীর সাথে আলোচনা করে ৪ দফা ঘোষণা করব। ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা যৌক্তিক দাবি বলে মনে করেন তারা। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে স্বাস্থ্য পরীক্ষা।
বৃহস্পতিবার রাত 8টায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপরই শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা। এর আগে রাত 8:45টায় তিনি বাসভবন ফিরোজা থেকে রওনা করেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই সিরোসিস অফ লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন। তফসিলের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসি সচিব আখতার হোসেন। রমজানের আগেই নির্বাচন হবে জানিয়ে এর 2 মাস আগে তফসিল দেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। আইন সংস্কার করে 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, ওই মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়েছে রোডম্যাপে। জানানো হয় সেপ্টেম্বর মাসের শেষ ভাগে অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু হবে। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, ভোটের ব্যালট ফর্ম সহ ভোট কেন্দ্র চূড়ান্ত করা সহ বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত সময়সীমাও রোডম্যাপে উল্লেখ করা হয়। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। যারা পিআর চায় তাদের আগে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার নেই কোনো অনির্বাচিত সরকারের। এদিকে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া একটি অবান্তর বিষয় বলে মন্তব্য করেন তারা। বিএনপির জনপ্রিয়তার বিরোধিতায় জামায়াত নেমেছে বলেও মন্তব্য করেন তারা। এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দেব না, বিএনপির পিঠের চামড়া উঠে ফেলবেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের খবর আছে। এই সব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত ছিল। নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাসও করি। নির্বাচন ঠেকানোর যারা বলে তাদের সে শক্তি নাই। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না, এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। বলেন, দেশ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি একথা বলেন। নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। যখনই আপনি নির্বাচনে যাবেন তখন তো সব কিছু বদলে যাবে। তখন পুরো মানুষ নির্বাচনমুখী হবে এবং তাদের কোনো রকম আপনার কার্যক্রমই সেটাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো তা বুঝতে না পারলে তাদের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এছাড়া উন্নয়ন কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা যে যেখানে আছি বাংলাদেশে, সেখান থেকে যাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, সকলের জন্য তার লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে আমাদের। নির্বাচন কমিশনকে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় তিনি আরও বলেন, সংস্কারের আইনি ভিত্তি যাতে না হয় সেজন্য তালবাহানা করা হচ্ছে। আক্ষেপ প্রকাশ করে ডক্টর তাহের বলেন, ৭১-এর স্বাধীনতা পেলেও অতীতে সুবিধাভোগী রাজনৈতিক নেতৃত্ব জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ৫ আগস্টের পরে দেশের মানুষ নতুন রাজনৈতিক ধারা তৈরির স্বপ্ন দেখলেও শহীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন হলে অস্ত্রের ঝনঝনানি এবং জোর জবরদস্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি। একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। আমরা ২৭টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি প্রথম ধাপে, সেটা ১ তারিখ পর্যন্ত। তারপর দ্বিতীয় ধাপে আমরা পরবর্তী সপ্তাহে আবার আমরা হয়তো ৩০টা বা ৫০টা উপজেলা আমরা নির্ধারণ করব। সেটি এই কর্মসূচির নাম দিয়েছি আমরা উঠানের নতুন সংবিধান। এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত থাকবে আমাদের যেই নেতাকর্মীরা রয়েছে, আমাদের কমিটি যেই নেতাকর্মীরা রয়েছে, তাদের সাথে আমাদের সাংগঠনিক মিটিং, সাংগঠনিক রিপোর্ট প্রদান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবি, আমাদের গণপরিষদের দাবি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার আলোচনার সভায় অংশ নিতে ডিআরইউতে যান লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান কার্জন সহ ১৫ জন। মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম আমন্ত্রণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে।
এর পেছনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে অভিযুক্ত করেন তিনি। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা স্লোগান দিয়ে এক পর্যায়ে গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করেন। দুপুর সোয়া 12টার দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জনকে তুলে দেওয়া হয়। মানুষকে মত প্রকাশ করতে না দিলে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিকেলে টাঙ্গাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, আইনানুগভাবে সরকার চললে আইন দিয়েই মোকাবেলা করা হবে। 1 বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটার মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারোর দ্বারাই করা সম্ভব না, উচিত না। দিনাজপুরের বিরলে একটি পার্কের কর্মীদের সাথে তৌহিদি জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 3টার দিকে উপজেলার কাঞ্চন মোড়ে জীবন মহল পার্কের সামনে সড়কে এই সংঘর্ষ হয়। এতে 5 সাংবাদিক সহ 2 পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় 5টি মোটরসাইকেল সহ অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায়, পার্কের রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে ও পার্ক কর্তৃপক্ষকে জরিমানা করে। এরপর থেকে তৌহিদি জনতার ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। এর প্রেক্ষিতে আজ 2 পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় দরবার শরীফে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয়েছে চাকসু নির্বাচনের তফসিল। আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এছাড়া মনোনয়নপত্র বিতরণ শুরু হবে 14ই সেপ্টেম্বর, আর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। এতে বছরের পর বছর মন্থর অবস্থা কাটিয়ে নির্বাচনের ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, যেখানে ভিপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীকে। এছাড়া বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শুক্রবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আর চতুর্থ দিনে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 4 প্রার্থী। শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের উত্তাপ বাড়তে শুরু করেছে। নির্বাচনী প্রচারণার 3য় দিনেও উৎসব মুখর পরিবেশ দেখা গেছে ক্যাম্পাসে। এদিন 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়। আবিদুল ইসলাম খান বলেন, এই ইশতেহারে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়েছে। এদিকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও অংশ নিয়েছেন প্রচারণায়। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও।
এর মধ্যে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন অনেক প্রার্থী। এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হওয়ায় বিভিন্ন প্যানেলের ব্যানার সরিয়ে নিয়েছে আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্স। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে সেনাবাহিনী অবস্থান জানানোর পর কোনো স্পষ্ট জবাব দেয়নি ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। বৃহস্পতিবারের বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর, তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর 17 অক্টোবর তারিখে লালন সাঁই এর তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। এটার আজকে একটা ড্রাফট এসেছিল, এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে। 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর এই 3টা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেয়নি সরকার। বাংলাদেশ সেনাবাহিনী মনে করছে বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেই ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শেষ হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবে সেনাবাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষী দেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাঈদের স্মৃতিচারণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, 16 জুলাই 2024 তারিখে নৃশংসভাবে গুলি করে হত্যা করে সুজন চন্দ্র রায় এবং আমির আলী নামের 2 জন পুলিশ। এ সময় তিনি তার জীবদ্দশায় আবু সাঈদের সুষ্ঠু বিচার যেন দেখে যেতে পারেন এই আহ্বান জানান ট্রাইব্যুনালে। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে এই মামলার আসামি বেরোবের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন এখনও পলাতক রয়েছেন।
জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৩১ জনের বিরুদ্ধে ১,০৭৭ কোটি টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুদক। বৃহস্পতিবারের দুপুরে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। মামলার বিবরণীতে বলা হয় 2017 থেকে 2023 সাল পর্যন্ত এস আলম গ্রুপ খাতুনগঞ্জে নাম সর্বস্ব 9টি কোম্পানি খুলে 29 জন ডিলারের মাধ্যমে ঋণ নেয়। অথচ ঋণের বেশিরভাগ টাকাই ব্যবহার হয় এস আলমের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের কাজে। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদকের একটি দল মহাখালীর হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় 2013-14 সালে পরিচালক থাকার সময় শেখ গোলাম মোস্তফার নথি ঘেঁটে দেখেন তারা। পরে বর্তমান পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করে দলটি। এ সময় দুদক জানায় ঘটনার সত্যতা যাচাই করতেই আজকের অভিযান। এছাড়াও সমন্বয়ক নামে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও প্রয়োজন বোধে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়। অভিযোগ সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় এক সমন্বয়ক গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দিয়েছেন। লেনদেনের সময় আরিফুল ইসলাম নামে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তিনি নিজেকে সমন্বয়ক আরিফিনের ভাই হিসেবে পরিচয় দেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কৃষিবিদদের পেশাগত স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁও মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে 3 দফা দাবিতে ক্যাম্পাসে জড়ো হন তারা। পরে আগারগাঁও মোড় ব্লকেট করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা ব্লকেট কর্মসূচিতে মিরপুর 10 থেকে বিজয় সরণি এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে 9ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেয়া এবং কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় গাড়ি চাপায় পথচারী মৃত্যুর ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পুলিশ জানায় বৃহস্পতিবারের বিকেল 4টার দিকে মহাসড়কে দয়াপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ওমান প্রবাসী এক পথচারী নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে সুয়াগাজী থেকে পদুয়ার বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগে গত শুক্রবার মহাসড়কের পদুয়ার বাজার ইউট্রানে লরি চাপায় 4 জনের মৃত্যু হলে ইউট্রানটি বন্ধ করে দেয় প্রশাসন। এতে সড়ক আরও সংকট বেড়েছে বলে জানান এলাকাবাসী। ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে 1,25,000 টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার গাড়াগঞ্জ বাজার শাখায় ডাকাতির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবারের সকালে অফিসে গিয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পারেন। তারা জানান
ভবনের পেছনে মই লাগিয়ে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকেন দুর্বৃত্তরা। পরে ভল্ট ভেঙে 1,25,000 টাকা লুট করে তারা। এক পর্যায়ে অফিসের সিসিটিভি ক্যামেরার ডিভাইসও নিয়ে যায় তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অন্যতম শীর্ষ সন্ত্রাসী রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে রাজারহাট খুরুশিয়া ইকো পার্কে তাকে খুন করা হয়। পুলিশ জানায়, নিহত রুবেল রাঙ্গুনিয়ায় হত্যা, চাঁদাবাজি সহ 5 থেকে 6টি মামলায় আসামি। এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ছিলেন তিনি। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করেছে প্রতিপক্ষ দল। মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে আলামত সংগ্রহ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিপক্ষে বর্তমান প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী সংস্কৃতি বিষয়ক কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসা অতিথি ও বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার জারি করা সরকারি এক নির্দেশনায় এই পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। নতুন নিয়মে এই 3 শ্রেণীর ভিসার মেয়াদ আগে থেকে নির্ধারণ করে দেওয়া হবে, যেখানে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার মেয়াদ থাকবে সর্বোচ্চ 4 বছর। সাংবাদিক ভিসার মেয়াদ সর্বোচ্চ 240 দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে 90 দিন হবে। তবে প্রয়োজন হলে নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যাবে। তবে এটি কার্যকরের আগে মার্কিন নাগরিকদের মতামত নিতে 30 দিন সময় হাতে রেখেছে বর্তমান প্রশাসন। দু 2025 সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে 1%। 1 বছরের ব্যবধানে প্রবৃদ্ধি 2.5% থেকে নেমে এসেছে 1.5%। ক্রেমলিনে পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ জানান, 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরপর 2 বছর অর্থনৈতিক গতি অব্যাহত ছিল। এমনই পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা কাটিয়ে সচল ছিল রাশিয়ার অর্থনীতির চাকা। তবে চলতি বছরে তা অনেকটা হোঁচট খেয়েছে। শ্রম সংকট ও মুদ্রাস্ফীতি মোকাবেলায় উচ্চ হারের সুদের কারণে স্থবির হয়ে পড়েছে অভ্যন্তরীণ অনেক কর্মকাণ্ড। এছাড়া রেকর্ড সামরিক ব্যয়ও এর জন্য দায়ী। সিরিয়ার 6 সেনাকে হত্যার পর দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিসওয়া অঞ্চলের একটি সামরিক ব্যারাকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় হেলিকপ্টার দিয়ে সামরিক স্থাপনা ও বেসামরিক অঞ্চলে ল্যান্ডিং অপারেশন অভিযান শুরু করে তারা। বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি সেনারা অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে অবস্থান করে। যদিও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। অভিযান শুরুর একদিন আগেই কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান 6 সিরিয়ান সেনা। এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে বিবৃতি দেয় সিরিয়া সরকার। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটার। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য। দেশটির ডেমোক্রেট ভোটারদের 77% গাজার গণহত্যা বিষয়ে একমত। এছাড়া স্বতন্ত্র ভোটারদের 51%ও একই মত। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে 64% ভোটার গাজায় গণহত্যা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জরিপ বলছে, প্রতি 6 জনের মধ্যে অন্তত 4 জন মার্কিন ভোটার ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে। ফিলিস্তিনিদের প্রতি মার্কিন নাগরিকদের সহানুভূতির হার বর্তমানে 37%, যা 2001 সালের পর সর্বোচ্চ। ইসরায়েলপন্থী সহানুভূতি এখন
36%, যা সর্বনিম্ন। আঞ্চলিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO, এমন মন্তব্য করেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর জন্য যুদ্ধ নয়, প্রয়োজন সংলাপ। সামরিক পদক্ষেপ আঞ্চলিক সংঘাত সমগ্র বিশ্বকে হুমকির মুখে ফেলে দেয়। SCO এর সদস্য দেশগুলোর বৃহত্তর সমর্থন সংলাপ ও বিরোধে জড়ানো পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে সুযোগ তৈরি করবে। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তর বন্দর শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে 20টিরও বেশি দেশের নেতা এবং 10টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 80তম বিজয় দিবস উদযাপনে চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী 3 সেপ্টেম্বর রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হবে এই কুচকাওয়াজ। এছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও 26 দেশের রাষ্ট্রপ্রধান এবং 10টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। শত শত বিমান, ট্যাঙ্ক এবং এন্টি ড্রোন সিস্টেম সহ কুচকাওয়াজে সর্বাধুনিক সামরিক অস্ত্র প্রদর্শন করবে চীন। 1945 সালের 2 সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে সই করে। 2014 সালে চীন আইন করে 3 সেপ্টেম্বরকে চীনা জনগণের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে। অধিবেশন চলাকালীন মেক্সিকোর সিনেটে শুরু হয় হট্টগোল। পার্লামেন্টের ভেতরেই ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতাদের মধ্যে শুরু হয় হাতাহাতি। অধিবেশনের শেষ দিনে সিনেটের আইন প্রণেতারা যখন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন, ঠিক তখনই বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টির প্রধান আলেকজান্দ্রো ক্ষমতাসীন মোরেনা দলের সিনেট সভাপতি জেরার্ডো ফার্নান্দেজের উপর আক্রমণ করেন। এরপরই পার্লামেন্টে দেখা দেয় বিশৃঙ্খলা। আইন প্রণেতা ফার্নান্দেজ জানান, মেক্সিকোতে অন্য দেশের সশস্ত্র বাহিনীর উপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হলে আক্রমণ করেন বিরোধীরা। এ ঘটনার পর শুক্রবার একটি জরুরি অধিবেশন আহ্বান করে 3 আইন প্রণেতাকে বহিষ্কার করার প্রস্তাব করেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।